ওই নেগেটিভ হাফ সাইকেলে যায় তখন ইলেকট্রনগুলো ডিসিলারেটেড হয় এবং এইভাবে এই যে ইলেকট্রনের ভেলোসিটি গুলার মডুলেশন হতে থাকে তখন কোনো একটা সার্টেন পয়েন্ট পাওয়া যায় যেই পয়েন্টে ইলেকট্রন বাঞ্চিং হয় ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন যখন বাঞ্চিং হবে সেই পজিশনে আমরা ক্যাচার ক্যাভিটি রাখবো। এই কথাগুলো গত 2 ক্লাস ধরে যথেষ্ট বলা হয়েছে। আমরা ভেলোসিটি মডুলেশনের ইকুয়েশন দেখেছিলাম। এবার ভেলোসিটি মডুলেশনের ইকুয়েশন থেকে আমরা একটা ফ্যাক্টর পেয়েছিলাম, কি নাম ছিল সেই ফ্যাক্টরটা, যে ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, যেই ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে যে বাঞ্চিং কেমন হবে বা হবে না, মনে পড়ে নাকি নামটা কারো? কি ছিল সেই ভেলোসিটি মডুলেশনের সেই ফ্যাক্টরটাকে কি বলা হতো? বিম কাপলিং কোএফিসিয়েন্ট। বিম কাপলিং কোএফিসিয়েন্ট। বিম কাপলিং কোএফিসিয়েন্ট দেখে আমরা বুঝতে পারতাম যে কাপলিং কেমন হবে বা কতটা বেশি বাঞ্চিং হবে সেই জিনিসটা। আজকে আমরা আরেকটা ফ্যাক্টর দেখব, সেটা হচ্ছে যে বাঞ্চিং প্রসেসে কিভাবে কতটা ডিস্টেন্সে বাঞ্চিংটা ফর্ম করে এবং ম্যাক্সিমাম বাঞ্চিং, সব বাঞ্চিং বারবার ফর্ম হতে থাকে বাট ম্যাক্সিমাম বাঞ্চিং কোন জায়গাটাতে এসে ফর্ম হয়। এর আগের দিন আমি আবার ভিডিও শেয়ারে যাই। দেখা যাচ্ছে কপিটা আমার ক্লিয়ার? দেখা যাচ্ছে কাগজ? একটু বলো। না ম্যাম, দেখা যাচ্ছে না। আমি এই যে কে কে হোস্ট থেকে মোবাইল থেকে আবার লগইন করলাম, সো ওখান থেকে দেখা যাচ্ছে না। দেখো আমার ভিডিও দেখা যায়? জি ম্যাম। ওকে, সো আমরা এর আগের দিন বলেছিলাম এটা ছিল আমাদের ক্লাইস্ট্রনের স্ট্রাকচার, তাই না? সো আমি যদি এই স্ট্রাকচারটা দেখি, এইটা ছিল আমার বাঞ্চার ক্যাভিটি। এই বাঞ্চার ক্যাভিটি থেকে ইলেকট্রনের ভেলোসিটি মডুলেটেড হয়ে সে এখান থেকে বের হয়ে আসে এবং আমরা এই মডুলেটেড হয়ে যাওয়ার পরে এখানে যে এসে মডুলেশনটা হয়ে যায় সেই ভেলোসিটিটা আমরা ক্যালকুলেট করেছিলাম। নাও এই বাঞ্চার ক্যাভিটি থেকে যখন মডুলেটেড ভেলোসিটিতে ইলেকট্রন সামনের দিকে আগাতে থাকে, এখানে আমরা কি পজিশনে রাখি, কি জিনিস রাখি? আমরা রাখি একটা ক্যাচার ক্যাভিটি। ক্যাচার ক্যাভিটিটা কি করে? ক্যাচার ক্যাভিটিটা আরএফ আর আউটপুট কালেক্ট করে। এই যে বাঞ্চার আর ক্যাচার ক্যাভিটির মাঝখানে যে স্পেসটা, দিস ইজ কল্ড ড্রিফট স্পেস। এবং এই ড্রিফট স্পেসে ইলেকট্রনের উপরে আর কোনো ধরনের ফোর্স বা আর কোনো ধরনের ভেলোসিটি অল্টারেশনের কাজ হয় না। ইলেকট্রন এখানে যেই ভেলোসিটি, যেই অল্টারড ভেলোসিটিতে বের হয় সেই ভেলোসিটিতেই সে এই ক্যাচার ক্যাভিটি পর্যন্ত যেতে থাকে। যেটা হয় যে আনঅল্টারড ইলেকট্রন গুলো স্থির একটা সার্টেন ভেলোসিটিতে যায়, যেগুলো ফাস্টার ইলেকট্রন সেগুলো হয়তো বা ওর সাথে এসে একটা জায়গায় মিট করে, আবার যেটা স্লোয়ার ইলেকট্রন যদি সেটা আগে বের হয়ে থাকে সেগুলো এসে একটা জায়গায় মিট করে। সো এখানে ধরো একটা বাঞ্চ ফর্ম করলো। আবার কি এই বাঞ্চ ফর্মের পরে এই যে যে ইলেকট্রনটা ফাস্টার ভেলোসিটিতে এসেছিল সেই ইলেকট্রনটা ফাস্টার ভেলোসিটিতেই সামনের দিকে চলে যায়, স্লোয়ার ইলেকট্রনটা স্লোয়ার ভেলোসিটিতেই থাকে, এই আনঅল্টারড ভেলোসিটির ইলেকট্রনটা সে তার আনঅল্টারড ওয়েতেই থেকে যায়। এবার হয়তো বা সামনে পিছন থেকে আরো কোনো ফাস্টার ইলেকট্রন আসছে বা সামনে হয়তো বা আরো কোনো স্লোয়ার ইলেকট্রন ছিল বা আনঅল্টারড ইলেকট্রন ছিল, ইত্যাদি ইত্যাদি করে কিভাবে কি হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় বাঞ্চটা ফর্ম করতে থাকে। এমন কিন্তু না যে বাঞ্চ একটা মাত্র জায়গায় ফর্ম করে, কন্টিনিউয়াসলি বাঞ্চ ফর্মিং হতে থাকে। যেখানে এসে ম্যাক্সিমাম বাঞ্চ ফর্মিং হয় সেইখানেই হচ্ছে ক্যাচার ক্যাভিটিটাকে পজিশন রাখা হয়, ক্যাচার ক্যাভিটিটাকে ওখানে লোকেট করা হয়। আচ্ছা, সো এই কারণে আমরা যদি এখন বাঞ্চিং প্রসেসের ইকুয়েশনে যাই,
আমরা যদি এভাবে চিন্তা করি জিনিসটাকে, যে এটা হচ্ছে আমার বাঞ্চার গ্রিড, এবং এই বাঞ্চার গ্রিড থেকে লেটস সে আমি যদি অসিলেটিং সিগন্যালটার কথা চিন্তা করি, আরএফ অসিলেটিং সিগন্যালটা, হ্যাঁ, এবং আমি যদি ধরি বাঞ্চিং গ্রিড থেকে এইদিকে আমার ডিস্টেন্স, এই যে পজিশনটা ডেল এল, কথার কথা ডেল এল ডিস্টেন্স দূরে বাঞ্চ ফর্ম করে, ঠিক আছে? এখন ডেল এল ডিস্টেন্সে বাঞ্চ কখন ফর্ম করে? লেটস সে ধরলাম যে এই টি ডি টাইমে বাঞ্চ ফর্ম করবে। এবার এই বাঞ্চ ফর্ম করার জন্য কিছু ইলেকট্রন আছে আনঅল্টার্ড, লেটস সে টিবি টাইমে যে ইলেকট্রনগুলো বের হয় ওদের ওরা অসিলেটিং সিগন্যালের 0 পয়েন্টের সাথে মিট করে। সো ওই ইলেকট্রনগুলোর কোনো রকমের ভেলোসিটি মডুলেশন হয় না, ওরা সেম ভেলোসিটিতে এই ডেল এল দূরত্বে যে পৌঁছায়। তার মানে কি ওদের ভেলোসিটিটা সেম থাকে। আবার লেটস সে টিবির পরে কিছু ইলেকট্রন বের হয়েছে, লেটস সে টিসি টাইমে কিছু ইলেকট্রন বের হয়েছে, যে ইলেকট্রনগুলো হয়তো বা অসিলেটিং সিগন্যাল যখন স্পিডেড আপ অবস্থায় আছে, পজিটিভ হাফের ম্যাক্সিমামে আছে ধরো কথার কথা, সেটার সাথে ওদের ইন্টারঅ্যাকশন হয়, সো ইলেকট্রনগুলোর ভেলোসিটি বেড়ে যায়, সো ওরা ফাস্টার হয়। অন দ্য আদার হ্যান্ড কিছু ইলেকট্রন, লেটস সে এই পয়েন্টটা টি এ, স্লোয়ার ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রন স্লোয়ার আরএফ পটেনশিয়ালের সাথে আরএফ সিগন্যালের সাথে ইন্টারঅ্যাক্ট করে বলে এই ইলেকট্রনগুলা স্লোয়ার হয়ে যায়, এবং টিডি টাইমে এই স্লোয়ার ইলেকট্রন, আনঅল্টার্ড ইলেকট্রন এবং ফাস্টার ইলেকট্রন সবাই একসাথে মিট আপ করে অ্যাট এল ডিসটেন্স। ছবিটা কি বোঝা গেছে? এই যে দেখো টিবি, ব্যাপারটা কি, টিবি তার নিজের মতন, টিবি টাইম থেকে যে ইলেকট্রনগুলো যাচ্ছে, যেগুলো আনঅল্টার্ড ভেলোসিটিতে যাচ্ছে, তারা তাদের নিজের মতন রওনা হয়। ফাস্টার এবং স্লোয়ার ইলেকট্রনস, ফাস্টার গুলো যদি পরে বের হয়ে থাকে, সেই ফাস্টার ইলেকট্রনস যদি আগে বের হয়ে থাকে, তাহলে স্লোয়ার ইলেকট্রনস আলটিমেটলি এই যে আনঅল্টার্ড ভেলোসিটি ইলেকট্রন আছে তাদের সাথে বাঞ্চ করে। সো আমি বলতে পারি এই ইলেকট্রনস গুলা, যে ইলেকট্রন গুলো আনঅল্টার্ড ভেলোসিটিতে যায়, এগুলো হচ্ছে বেসিক্যালি বাঞ্চিং সেন্টারস। এদের ভেলোসিটির পজিশন অনুযায়ী কোনো একটা সার্টেন জায়গায় যে বাঞ্চিং সেন্টার ফর্ম করে। এখন আমার ফার্স্ট কাজ হবে এই ডেল এল ক্যালকুলেট করা। ধরো আমি যদি আনঅল্টার্ড ভেলোসিটির ইলেকট্রনটা বলি, তাহলে সে কি v0, ওই যে আমরা গত ক্লাসে যদি তোমরা দেখে থাকো, ওই যে ডিসি ভেলোসিটি যেটা আমরা বার করেছিলাম সেখান থেকে আসবে। সো এই পুটটুকু দূরত্ব, এটা হচ্ছে ড্রিফট স্পেস। সো ড্রিফট স্পেসে একটু আগেই বললাম কোন ধরনের অল্টারেশন, ভেলোসিটি অল্টারেশনের কোন রকমের এজেন্ট নাই, ভেলোসিটির কোনো অল্টারেশন হবে না, ও যা এই বাঞ্চিং গ্রিডে যেটা ভেলোসিটিটা পাবে সেটা দিয়ে ও সামনে আগাতে থাকবে। সো এই ডেল এল কে আমি যদি ইন টার্মস অফ এই বি টিবি পয়েন্টের ইলেকট্রনের সাপেক্ষে যদি আমি বলি, তাহলে ডেল এল হচ্ছে v0 আর যতটুকু সময় লাগে, দ্যাট ইজ টিডি মাইনাস টিবি। আচ্ছা, এইবারে আমি যদি চিন্তা করি যে স্লোয়ার ইলেকট্রনস গুলোর ভেলোসিটিটা কিরকম, মিনিমাম ভেলোসিটি, কারণ ওরা তো খুব কম মিনিমাম ভেলোসিটিতে যাচ্ছে, ওদের জন্য টাইমটা কি টিডি মাইনাস টিএ। একইভাবে আমি যদি ফাস্টার ইলেকট্রন বলি, টিডি মাইনাস টিসি, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো এই মিনিমাম ভেলোসিটি আর ম্যাক্সিমাম ভেলোসিটি বলতে পারি কোনটা কিভাবে আসতে পারে, মিনিমাম ভেলোসিটি আর ম্যাক্সিমাম ভেলোসিটি। কথার কথা আমরা গত ক্লাসে এই ইকুয়েশনটা পেয়েছিলাম ভেলোসিটি মডুলেশনের।
সাইনের একটা ফ্যাক্টর, দরকার নেই এখন আমার এই ফ্যাক্টর নিয়ে। বলো, এটা তো তোমরা মনে হয় 9 10 থেকেই জেনে আসছো তাই না? এই ভ্যালুটা মিনিমাম কখন হবে আর ম্যাক্সিমাম কখন হবে জিজ্ঞেস করি, তাই না? এমনি নিজে তো কথা বলবে না। তৌফিক, Yes, ma'am. বলো বাবা, মিনিমাম ভেলোসিটি কখন হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হবে? ম্যাম আমি ভিডিওটা দেখতে পারতেছি না ম্যাম, আপনার লেকচারের একটু কেন প্রবলেম বাবা? হচ্ছে। কেন বাবা? লেকচার না দেখতে পারা তো কোনো কথা নাই, সবাই দেখতে পাচ্ছে। ম্যাম তুমি কি কে তে ক্লিক করছো? জি ম্যাম, আমি ক্লিক করছি, কিন্তু তো বাকিদের একটু আস্ক করলে ম্যাম ভালো হয়। আমি দেখতে পারতেছি না। আমার একটু লো রেজলিউশন আসতেছে। জি ম্যাম, আমারও এটা কি ধরনের কথা? কথা কেটে কেটে আসতেছে। এত কিছু বলে যাচ্ছি, তোমরা কেউ কোনো কথা বলছো না। এই ইজিয়েস্ট কোশ্চেনটা করার সময় এখন তোমাদের লো রেজলিউশন। সো আমরা চলে আসি এখানে আবারও আমাদের এই ভি মিনিমাম ভি ম্যাক্সিমাম ইউজ করা ইকুয়েশন গুলাতে। এই ইকুয়েশনের মধ্যে যদি আমি পুট করি এই ভি মিনিমাম বা ভি ম্যাক্সিমাম এর ভ্যালু, লেটস সে আমি মিনিমামের জন্য প্রথমে পুট করলাম। আচ্ছা, আমাকে এখন মুনতাসির চৌধুরী, হ্যাঁ বলো দেখি, এই ছবি দেখে টিবি আর টিসির মধ্যে অ্যাঙ্গুলার ডিসটেন্স কত? বা টিএ আর টিবির মধ্যে অ্যাঙ্গুলার ডিসটেন্স কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ভেরি গুড। আচ্ছা, সো যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই টিবি আর টিসির মধ্যে যদি অ্যাঙ্গুলার ডিসটেন্স π/2 বা 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আমি যদি ইন টার্মস অফ টাইম বলি ডিসটেন্স কত? আচ্ছা, টাইমের সাথে থিটার রিলেশন কিভাবে করতে পারি, ফর্মুলা কি? থিটা ইকুয়াল টু ওমেগা টি। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না, কিছুই দেখতে পাচ্ছ না তুমি? না ম্যাম। ওকে, আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে যে কারা কারা তোমরা দেখতে পাচ্ছ, তন্ময় কুন্ডু দেখতে পাও? হ্যাঁ ম্যাম, প্রথমে মোবাইল দিয়ে ঢুকছিলাম তো, আসলে মোবাইল দিয়ে অতটা ভালো বোঝা যায় না, ল্যাপটপেই মোটামুটি বোঝা যায়। মহাশ্বেতা, তোমার কি ল্যাপটপ নষ্ট? থ্যাংক ইউ। তোমাদের রেকর্ডিং এর টাইম অপটিমাইজড রাখার জন্য আমি কিন্তু বারবার অন অফ করি, মাঝে মাঝে এরকম ভুলে গেলে অবশ্যই আমাকে মনে করা দিও, একটু খেয়াল রাখো তোমরা নিজেরা। ফাইন। সো এখন এই ইকুয়েশনটা থেকে যদি আমি এই ইকুয়েশনকে যদি মিনিমাইজ করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি একবারে দেখো তো, আমি স্টেপ বাদ দিয়ে এইখানে যাই। এক মিনিট, আসে নাকি আমাদের এরকম কারো? আসছে কারো এরকম? কিভাবে করব? লিখতে হবে? ভেঙে লেখার দরকার আছে?
কেউ কথা বলে না, কারো খবর নাই। না ম্যাম। ওকে, থ্যাংক ইউ। লেখা শুরু করে দিচ্ছি, তাই লিখতেছি। আলটিমেটলি এখান থেকে আমরা টিডি মাইনাস টিবির এই ভ্যালু নিয়ে আসতে পারি। ফাইন যদি আমরা টিডি মাইনাস টিবির এই ভ্যালু নিয়ে চলে আসতে পারি, সেই ক্ষেত্রে আমরা আলটিমেটলি এল এর ইকুয়েশনের কাছাকাছি চলে যেতে পারবো। কেন? বিকজ এল মানে হচ্ছে তাই তো। সো আমাদের এই ভ্যালুটা যদি এখানে আমরা বসাই, তাহলে আমরা টিডি মাইনাস টিবির এই ভ্যালুতে নিয়ে আসতে পারবো। এখন আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে ড্রিফট রিজিয়নের, যেহেতু এর আগের দিন আমরা মোস্ট লাইকলি এরকম দেখছিলাম যে, ছবিটাতে যাই, ম্যাম আমাদের এক ফ্রেন্ড এতক্ষণ ক্লাস করছে, মাঝে ওয়াইফাই চলে গেছিল, তো আবার অ্যাডমিট মনে হয় হচ্ছে না ম্যাম, ঢুকতে পারতেছে না ইয়াতে ক্লাসে। হ্যাঁ, বিকজ লক করে দেওয়া হয়েছে, মিটিং লক। আচ্ছা, এখন আনলক করছি, বুঝতে বলো। আচ্ছা সো আমরা সিম্পলি বলে দিতে পারি this is the equation for bunching length, যেই লেন্থ দূরে আমার বাঞ্চ ফর্ম করবে। এখন একটু আগে আমি একটা কথা বলে আসছি যে এই যে বাঞ্চ ফর্ম করবে, এটা বিভিন্ন দূরত্বে যে বারবার এই বাঞ্চটা ফর্ম করতে থাকবে। এখন এই যে বিভিন্ন দূরত্বে যে এই বাঞ্চ ফর্ম করবে, এই জিনিসটা কেমন করে সম্ভব? তার মানে এই ডেল এলটা আমার বারবার চেঞ্জ হবে, 1 2 3 4 এরকম ভাবে বারবার চেঞ্জ হবে এবং বাঞ্চিংটা বিভিন্ন সময় ফর্ম হবে। এইটা দেখার জন্য, এইটা চেঞ্জ হওয়ার জন্য আবার আমাদের সেই এই বিটাটা কি জিনিস? বিম কাপলিং কোএফিসিয়েন্ট, তাই না? এই বিম কাপলিং কোএফিসিয়েন্টের এফেক্ট আছে। বিকজ যখন আমরা বিম কাপলিং কোএফিসিয়েন্ট নিয়েছিলাম ওই sin θ/2 ডিভাইডেড বাই θ/2, এই বিভিন্ন এক মিনিট একটু বসেন। সরি, এই মায়েদের, আমি জানি না বাপেদের কিরকম ভাবে অফিস করা লাগে, কিন্তু মায়েদের বাসায় বসে অফিস করা মানে হচ্ছে বাচ্চা জাস্ট ভাবে যে মা এমনি অন্য একটা ঘর বন্ধ করে বসে আছে। এতটুকু কেটে গেছে আমার ছেলের, খুবই সামান্য, মানে 1 ইঞ্চিও না, আধা ইঞ্চি কম হবে, সেটা দেখাতে চলে আসছে। এনিওয়ে, সো আমরা যেটা বলছিলাম যে আমার এই ডেল এলটা বারবার চেঞ্জ হতে পারে কেন? বিকজ আমার এই বিটা, এই বাঞ্চিং বিম কাপলিং কোএফিসিয়েন্ট যেটা আমরা বলেছিলাম সেটার জন্য, সেজন্য এখানে বিভিন্ন জায়গায় বিটা আই দিয়ে, তোমরা যখন বই দেখবা লিয়াওয়ের, দেখবা বিটা আই দিয়ে এটাকে আইডেন্টিফাই করা হয়ে থাকে। এনিওয়ে, ওটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নাই। এখন আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, যে আমাদের জন্য যখন ক্যাচার ক্যাভিটিতে রাখবো, আমি বারবার একটা কথা বলি, ক্যাচার ক্যাভিটিতে রাখার জন্য আমার ম্যাক্সিমাম বাঞ্চিং হতে হবে। ম্যাক্সিমাম বাঞ্চিং হওয়ার জন্য ডেফিনেটলি এই ডেল এলটা সবসময় সেম থাকবে না। আমি ডেল এল একদম বিটার ভ্যালু নরমালি ক্যালকুলেট করে যেটা পাচ্ছি, সে ম্যাক্সিমাম বাঞ্চিং এ ইট মে নট বি দ্য সেম। সো আমি যদি এইভাবে চিন্তা করে দেখি যে যেহেতু ড্রিফট রিজিয়নটা ফিল্ড ফ্রি,
সো আমার ট্রানজিট টাইম একটা ইলেকট্রনের যে এল ডিসটেন্স সে ট্রানজিট করছে সেই ডিসটেন্সটা যদি আমি ক্যালকুলেট করি, ছবিটা যদি দেখাতে পারতাম, রাইট, আমি একটু বই থেকে ছবি দেখাই। হ্যাঁ আব্বু, আব্বু আচ্ছা, এই ছবিটা কি তোমাদের কাছে ক্লিয়ার? দেখো তো, দেখা যাচ্ছে এই ছবিটা? জি ম্যাম। ওকে জি ফাইন। ম্যাম। হ্যাঁ, ওকে আমি সরি, আমাকে বারবার মিউট হয়ে যেতে হচ্ছে। সো আমরা যদি এখানে দেখি, দেখো এই বাঞ্চার ক্যাভিটি থেকে ও বের হচ্ছে t1 টাইমে d ডিসটেন্সে, আবার এই ক্যাচার ক্যাভিটিতে ও প্রবেশ করছে t2 টাইমে l প্লাস d ডিসটেন্সে। সো এই টাইমটাকে বলছে ওরা t2 মাইনাস t1, আর এইটুকুর মধ্যে যে দূরত্বটা কভার করছে সেটা ইজ ক্যাপিটাল L। সো আমরা যদি এখন এই ক্যাপিটাল Lটা বের করি, এই ক্যাপিটাল Lটা হচ্ছে, এই ক্যাপিটাল এলটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম বাঞ্চিং এর ডিসটেন্স। সো ক্যাপিটাল এল যদি আমরা চিন্তা করি, ক্যাপিটাল এল ইন টার্মস অফ মানে টাইম এন্ড ভেলোসিটি যদি আমরা প্রকাশ করতে চাই, সেটা কি জাস্ট নরমালি এই t2 মাইনাস t1 কে, সরি, t2 মাইনাস t1 কে যদি আমরা ক্যাপিটাল T দ্বারা প্রকাশ করি, তাহলে এলটা কি সিম্পলি vd1 into t, বা আমি যদি এই টাইমটা বাঞ্চিং প্রসেসের জন্য আমি যদি টাইমটা চিন্তা করি যে কত টাইম লাগবে আমার, দ্যাট কুড বি, আর এই vt1 হচ্ছে আবারও সেই বড় ইকুয়েশনটা, ওকে। সো নাও আমি যদি আরেকটু সিম্পলিফাই করি, এটা বাইনোমিয়াল এক্সপেনশনে যদি আমি যাই, ওই যে তোমরা এরকম এরকম ইকুয়েশন দেখছো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, যেখানে এক্স 1 এর চেয়ে ছোট, সেটাকে আমরা 1 মাইনাস এক্স এরকম ভাবে করতে পারি, এবং আমরা যদি সিম্পলিফাই করি তাহলে সেটা সিম্পলি আমরা 1 মাইনাস এক্স দ্বারা প্রকাশ করি। এক্স্যাক্টলি ওই ওয়েতে এই পার্টটাকে আমরা প্রকাশ করছি 1 মাইনাস, আমি ক্লাস নিচ্ছি, তুমি একটু পড়াশোনা। সো আমরা খুব সিম্পলি আমরা এটাকে এইভাবে প্রকাশ ম্যাম কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি মিউট করে লিখতেছিলাম আর কি, বিকজ আমার বাচ্চা কন্টিনিউয়াস জ্ঞান জ্ঞান করে যাচ্ছে। ওকে, সো আমি যদি চিন্তা করি যে আমার টাইমটা, বাঞ্চিং এর টাইম আমি ক্যালকুলেট করছি, আমি জাস্ট বাঞ্চিং এর টাইমের ইকুয়েশন লিখে যাচ্ছি, আমার মনে হয় তোমাদের জন্য এই ইকুয়েশনটা বোঝা কোনো ব্যাপারই না। যদি না বুঝো অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। ওকে, সো আমার এই টাইমটা যদি বাঞ্চিং এর টাইম হয়, এখান থেকে আমরা আরো একটা ফ্যাক্টরে আসবো, যে কারণে এত কথাবার্তা বলা। সেই ফ্যাক্টরে আসার জন্য আমি যদি বাঞ্চিং এর জন্য যেই ফেজ চেঞ্জটা বা যেই অ্যাঙ্গেলটা আমরা কভার করছি সেটা চিন্তা করি, তাহলে আমাকে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। সো ওমেগা টি ইকুয়াল টু সো
আমি যদি এই ওমেগা টি এর ভ্যালু বলি এখন, ম্যাম মিউট করা। হ্যাঁ 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 আমি জানি। হ্যাঁ, সো এক্স পার্টটা কি? এক্স পার্টটা হচ্ছে এই পার্টটা, ওমেগা টি নট বিটা v1 বাই 2v0। এই যে এক্স, দিস ইজ কল্ড বাঞ্চিং প্যারামিটার। আমরা একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে, একটু আগে না, শুধু অ্যাকচুয়ালি বারবার এই কথাটা আমার আসছিল যে বাঞ্চিং ভ্যারিজ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বাঞ্চিং হতে থাকে, এবং বিভিন্ন সময় বাঞ্চিং হওয়ার কারণে যেখানে ম্যাক্সিমাম বাঞ্চিং হয়, আমরা ঠিক সেই জায়গাটাতেই ক্যাচার ক্যাভিটিটা বসাবো। এই বাঞ্চিং প্যারামিটারটা যখন আমরা একটা সার্টেন ভেলোসিটি, সার্টেন ভ্যালু পাবো, যেই ভ্যালুর জন্য ম্যাক্সিমাম বাঞ্চিং হবে, ক্যাচার ক্যাভিটিটা এক্স্যাক্টলি ওইখানে প্লেস করা হয়। আমরা অনেক, এখানে তোমাদের অনেক ধরনের ওই যে মানে ইকুয়েশন আছে, ইন্টিগ্রেশন হাবি যাবি, খুব ভেজালের কথাবার্তা আছে, অত কিছুতে না যাই, আমরা বাঞ্চিং প্যারামিটারটা দেখলাম। এই বাঞ্চিং প্যারামিটারের ভ্যালু যখন 1.841 হয়, তখন ম্যাক্সিমাম বাঞ্চিং তৈরি হয়, as simple as it is। ঠিক আছে? সো আমরা এই ভ্যালুটা যে কোনো জায়গায় পুট করে আলটিমেটলি আমরা ম্যাক্সিমাম বাঞ্চিং এর জন্য অপটিমাম ডিসটেন্স কত সেটাও ক্যালকুলেট করতে পারবো। ম্যাক্সিমাম বাঞ্চিং এর এই ভ্যালুটা বসায়, লেটস সে আমরা এই যে এল এর ইকুয়েশন পেয়েছি একটু আগে, এই এল এর ইকুয়েশনেও আমি এই ভ্যালুটা পুট করে অপটিমাম লেন্থ বের করতে পারবো। দেখা যাচ্ছে মনে হয় এখন, না? এই এল এর ইকুয়েশনের মধ্যেও আমি এই এক্স এর ভ্যালু, এক্স মানে হচ্ছে ওমেগা টি নট বিটা v1 ডিভাইডেড বাই 2v0, এই বিটা v মানে এই পুরো ফ্যাক্টর এখানেও আমি বিভিন্ন ভাবে রিপ্লেস করে, দেখো খেয়াল করে এখানেও কিন্তু আছে, এই যে ওমেগা v1 আছে, বিটা আছে, টি নট নিয়ে আসতে হবে আমাদেরকে, সামহাউ নিয়ে আসলেই আমরা এইখানেও কিন্তু এই ডেল এল কে এক্স এর টার্মসে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং এক্স এর ভ্যালু যখন 1.841 হবে, তখন অপটিমাম লেন্থ কত আসবে সেটা ক্যালকুলেট করতে পারবো। পারবো নাকি না? জি ম্যাম পারবো। ঠিক আছে? সো আমাদের ক্লাইস্ট্রনের পার্ট এখানে শেষ হচ্ছে। এই ক্লাইস্ট্রনের পার্টে আমরা যেই দুইটা ইকুয়েশন ডিরাইভ করলাম, এই দুইটা ইকুয়েশন ডিরাইভ করার সোল পারপাস হচ্ছে, আমি তোমাদেরকে এই ধরনের অঙ্ক দিতে চাই, জানি না মডারেশনের পরে কি হবে, যে এই ক্লাইস্ট্রনের এরকম এরকম ফ্যাক্টর দেওয়া আছে, দুইটা লেটস সে দুইটা কেস দিলাম, কোন কেসে বাঞ্চিং ম্যাক্সিমাম হবে, কেন হবে, কোন কেসে বাঞ্চিং হবেই না, কেন হবে না, ইত্যাদি ইত্যাদি টাইপ। মানে জাস্ট সূত্র বসায় ইকুয়েশন করবা সেটা না, অ্যানালজিটা বুঝতে হবে, অ্যানালজিটা মেক করতে হবে বিম কাপলিং কোএফিসিয়েন্টের সাথে, বাঞ্চিং প্যারামিটারের সাথে, কোনটা বেশি হলে কোন জিনিসটা কম হবে, বাঞ্চিং প্যারামিটার বড় হলে ভালো, খারাপ হলে ভালো, 1.841 এ ম্যাক্সিমাম আসবে, 1.841 এর নিচে কিরকম বাঞ্চিং হবে, ইত্যাদি ইত্যাদি। এইরকম অ্যানালজি টাইপের কোয়েশ্চেন, অ্যানালজি টাইপের কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করতে হবে, সে কারণে এই ইকুয়েশন গুলো দেখানো। লিয়াওয়ের অঙ্ক তো করবাই, লিয়াওয়ের এক্সারসাইজ মানে এক্সাম্পলে তো একদম একটা অঙ্ক যেটা দেখাইছি ওইটাই আছে, বাট যতদূর মনে পড়ে একবার আমি একটু চেক করে নেই। আচ্ছা, এখনো সময় নষ্ট না করি, তোমরা দেখো যে মোস্ট লাইকলি লিয়াওয়ের অনুশীলনীতেও বেশ ভালো কিছু অঙ্ক আছে এই ক্লাইস্ট্রন রিলেটেড।
এমন কোনো অঙ্ক আমি করাবো না যে অঙ্কর বা এমন কোনো জিনিস আমি দিব না যেটার কোনো ফর্মুলা আমি করাই নাই, হ্যাঁ, বাট আমাদেরকে এই এই রিলেশন গুলা বুঝতে হবে, এগুলোর ফিজিক্যাল মিনিং বুঝতে হবে, ঠিক আছে? গেল। তাহলে এইখানে আমাদের ক্লাইস্ট্রন বা রেজোনেন্ট টাইপ মাইক্রোওয়েভ অ্যাম্পলিফায়ার যেগুলো আছে সেগুলো শেষ হলো। নাও উই মুভ অন টু ট্রাভেলিং ওয়েভ টিউব। ট্রাভেলিং ওয়েভ টিউব হচ্ছে স্লো ওয়েভ স্ট্রাকচার। আমরা এই ভিডিওটা এখন অফ করে দিতে পারি বিকজ নাও আমরা স্ক্রিন শেয়ারিং এ চলে যাব। একটু সময় দাও। আমরা লাস্ট মানে আমরা যেদিন ক্লাইস্ট্রন স্টার্ট করেছিলাম সেদিন আমরা বলেছিলাম যে ক্যাভিটি টাইপ স্ট্রাকচার ছাড়া আরেক ধরনের স্ট্রাকচার আছে স্লো ওয়েভ স্ট্রাকচার। এই স্লো ওয়েভ স্ট্রাকচারগুলোর মধ্যে আছে হেলিক্স বা হেলিক্যাল ট্রাভেলিং ওয়েভ টিউব। সো আমরা সেই ট্রাভেলিং ওয়েভ টিউবে চলে যাই। ট্রাভেলিং ওয়েভ টিউব বা এই স্লো ওয়েভ স্ট্রাকচারের মেইন ব্যাপারটা কি? যখন আমরা ক্যাভিটি টাইপ স্ট্রাকচার করেছিলাম, ক্যাভিটি টাইপ স্ট্রাকচারের ব্যাপারটাই ছিল যে আমরা শুধু ক্যাভিটিতে খুব অল্প মানের আরএফ ইনপুট দিতাম। বাট যখন আমরা এই যে ট্রাভেলিং ওয়েভ টিউবে আসছি, এখানে স্লো ওয়েভ এই জন্য বলা হচ্ছে যে পুরো স্ট্রাকচারটাতে থ্রু আউট দ্য স্ট্রাকচারের মধ্যে দিয়ে তোমার এই আরএফ ইনপুট দেওয়া হচ্ছে। খুব অল্প মানের হলেও এই আরএফ ইনপুট দেওয়া হচ্ছে এবং এই আরএফ সিগন্যাল যেটা দেওয়া হচ্ছে এই সিগন্যালের কারণে, এই আরএফ ইনপুটের কারণে ক্যাথোড থেকে যে ইলেকট্রন এমিট হচ্ছে তার ভেলোসিটি কিভাবে অল্টারেশন হচ্ছে, কিভাবে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জড ভেলোসিটি থেকে আমরা হায়ার এনার্জি আউটপুট সেকশনে যে ক্যাপচার করে নিব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা খুব সিম্পলিফাইড ফর্মে এই জিনিস এই পড়াগুলা করি। আসলে এই পার্টটা দেখছি যে মেইন কথা হচ্ছে স্লো ওয়েভ স্ট্রাকচারটা হচ্ছে এইখানে ইম্পর্টেন্ট বিকজ এই স্লো ওয়েভ স্ট্রাকচারস গুলো ওয়েভ ভেলোসিটিটাকে কমিয়ে দিতে, একটা সার্টেন ডিরেকশনে ওয়েভ ভেলোসিটি থেকে কমিয়ে দিতে ইউজ করা হয়। এমন ভাবে কমিয়ে দেয় সো দ্যাট ইলেকট্রন বিম এবং সিগন্যালের ওয়েভ ইন্টারঅ্যাক্ট করতে পারে। ক্যাথোড থেকে ইলেকট্রন বিম যেটা আসছে এবং সিগন্যালের এই যে ওয়েভ যেটা তৈরি হচ্ছে, এরা যেন একজনের সাথে আরেকজন ইন্টারঅ্যাক্ট করতে পারে। তাহলে ইন্টারঅ্যাক্ট করার কথাতে এখানে মানে যদি আমরা বলি যে কিভাবে কি ইন্টারঅ্যাক্ট হচ্ছে, মেইনলি ফেজ ভেলোসিটি। তোমরা আনমিউট করতে হবে এখন তোমাদেরকে। তোমরা আগের যে ইলেকট্রোম্যাগনেটিক্স এর কোর্স করছো অবশ্যই ওখানে দেখে আসছো তোমরা ফেজ ভেলোসিটি কি ছিল। ফেজ ভেলোসিটি মনে পড়ে নাকি? ফেজ ভেলোসিটি কি জিনিস বলো দেখি। হ্যাঁ, ফেজ ভেলোসিটি কি জিনিস? কেউ কথা বলে না কেন? কি এখন কি ছিল ফেজ ভেলোসিটি মনে পড়ে? পড়ছিলাম মনে পড়ে ম্যাম, কিন্তু জিনিসটা কি সেটা ভুলে গেছি। আচ্ছা, কারো কারো কি মনে পড়ে? একটা সিঙ্গেল ওয়েভের ভেলোসিটি, ওয়েভ প্রপাগেট করার একটা মিডিয়ামের মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেলোসিটিতে এরকম কিছু। আচ্ছা, ম্যাম একটা ওয়েভ প্রপাগেটের রেটটা ওয়েভ প্রপাগেটের রেটটা ওয়েভ প্রপাগেটের রেটটা। আচ্ছা, প্রতিটা ওয়েভ যখন, হ্যাঁ অনেক কাছাকাছি আসছো কিন্তু তোমরা, প্রতিটা ওয়েভ যখন প্রপাগেট করে থাকে তার ফেজ ফন্ট, তার দশা যেটা, সেই দশা যেই রেটে প্রপাগেট করে সেটাই হচ্ছে তার ফেজ ভেলোসিটি।
একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা তোমরা ইকুয়েশন দিয়েও ডিরাইভ করব আমরা সামনে। যখনই আমরা কোনো মেটালিক ওয়েভগাইড পাবো, ওয়েভগাইড কথাটা কেন আসতেছে একটু বলি। ওয়েভগাইড জিনিসটা হচ্ছে মাইক্রোওয়েভের ট্রান্সমিশন মিডিয়াম। কথার কথা যে আমরা যখন নর্মাল টেলিফোনের যখন আমাদের সিগন্যাল আসে, আমাদের এমনি ল্যান্ডলাইন কি একটা তারের মধ্যে দিয়ে সিগন্যালটা আসে, তাই না? সো আমরা যখন লো ফ্রিকোয়েন্সিতে, আমাদের পুরো বাসা ফ্যান বাতি সবকিছু চলতেছে কি তারের মধ্যে দিয়ে পাওয়ার আসতেছে, কথার কথা। বাট আমরা যখন মাইক্রোওয়েভ সিগন্যালে যাই, আমরা আশা করি নেক্সট ক্লাসে এই পার্টগুলো ধরতে পারবো। মাইক্রোওয়েভ সিগন্যালে যখন আমরা যাই, এই তারের মধ্যে দিয়ে আর সিগন্যাল এভাবে ফিজিক্যালি পাস করে না। মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়াম গুলো ডিফারেন্ট। কোয়াক্সিয়াল কেবলও একটা মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়াম, বাট একটা খুব কমন মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়াম হচ্ছে ওয়েভগাইড। তোমাদেরকে কি কোনোভাবে ওয়েভগাইড পড়ানো হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক্স এর কোর্সে? হয় নাই তো, নাকি হয়েছে? না ম্যাম, হয় নাই। হয়নি। আচ্ছা, তাহলে মেটালিক ওয়েভগাইডে কি রকম স্ট্রাকচার আমি একটু চিন্তা করি। জাস্ট ধরো একটা ম্যাচ বক্সের উপরের খোলসটা রেখে ভিতরের বক্সটা যদি আমি বের করে দেই, যে খোলসটা আসবে না, দ্যাটস আ ওয়েভগাইড। বাট এই ওয়েভগাইড ঠিক ম্যাচ বক্সের মতো কাগজ দিয়ে বানানো না, এই ওয়েভগাইডটা মেটাল দিয়ে বানানো। আমাদের ল্যাবে অজস্র ওয়েভগাইড আছে, দেখাবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমরা ফিরে যাব একদিন ক্লাসে, তখন দেখাইতে পারবো আশা করতেছি। সো এই যে মেটালিক ওয়েভগাইড গুলা, এই মেটালিক ওয়েভগাইড গুলাকে বলা হয় গাইডেড মিডিয়াম। গাইডেড মিডিয়াম মানে কি? যখন আমি কোন রকমের প্রপাগেটিং সিগন্যালকে কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, আমি বলছি এই মাধ্যমের মধ্যে দিয়েই তাকে যেতে হবে, সে অন্য দিক থেকে যেতে পারবে না, দ্যাট ইজ আ গাইডেড মিডিয়াম। মানে ফ্রি স্পেস প্রপাগেশন মানে কি? ধরো আমার মোবাইলের সিগন্যালটা বাতাসের মধ্যে দিয়ে আসতেছে, সে চাইলে সে যে কোনো দিক থেকে আসতে পারে, সে আসে না পোলারাইজেশন ব্লা 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 অন্যান্য অনেক কারণে, অন্যান্য অনেক ফ্যাক্টরের কারণে, বাট সে চাইলে কিন্তু ফ্রি স্পেস যে কোনো দিকে সে প্রপাগেট করতে পারে। বাট আমি যখন গাইডেড মিডিয়াম বলতেছি, তার মানে কি কোনো একটা মাধ্যম দিয়েই তাকে আমি ওই সিগন্যালটাকে পাস করাচ্ছি। সো দেখা যায় এই যে স্লো ওয়েভ স্ট্রাকচার, এই স্লো ওয়েভ স্ট্রাকচারটা আমরা কেন ইউজ করছি? অর্ডিনারি ওয়েভগাইড বা অর্ডিনারি মেটালিক ওয়েভগাইড যেগুলো আছে, সেই ওয়েভগাইডের মধ্যে দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যায়, তার ফেজ ভেলোসিটিটা লাইটের ভেলোসিটির চেয়ে বেশি থাকে। আই নো ইট সাউন্ড সো উইয়ার্ড, বাট আমরা ইকুয়েশন দিয়েও এটা ডিরাইভ করবো সামনে ইনশাআল্লাহ। বাট মনে রাখতে হবে মেইন কথাটা, এটা কিন্তু ফেজ ভেলোসিটিটা লাইটের ভেলোসিটির সাথে থাকে। এটা এমন না যে সিগন্যালটাই ওই ভেলোসিটিতে আগিয়ে যায়, গ্রুপ ভেলোসিটির কথা না এখানে ফেজ ভেলোসিটিটা ফ্রি স্পেসে যেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি আছে বা লাইটের ভেলোসিটি যেটা ফ্রি স্পেসে থাকে বা ভ্যাকুয়ামে থাকে যেটা আমরা বলি, তার চেয়ে বেশি থাকে। এখন যখন আমি ট্রাভেলিং ওয়েভ টাইপ স্ট্রাকচারে করি, ইলেকট্রন এই সিগন্যালটা যদি এত বেশি হাই ভেলোসিটিতে যায়, তাহলে ইলেকট্রন বিম কিভাবে ওর সাথে ইন্টারঅ্যাক্ট করবে? যেহেতু ইলেকট্রন বিমকে ওর সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, সেই কারণে আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে এইরকম স্লো ওয়েভের মধ্যে দিয়ে পাস করাবো। স্লো ওয়েভের মধ্যে দিয়ে পাস করানোর সাথে সাথে কি হবে? স্লো ওয়েভের মধ্যে দিয়ে যখন ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালকে পাস করানো হয়, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটার ভেলোসিটিটা কিছুটা কমে আসে। কিরকম ভাবে কমে আসে? এই জিনিসটা কিভাবে ডিফাইন্ড হয়? এই জিনিসটা ডিফাইন্ড হয় এই যে হেলিক্যাল স্ট্রাকচার, এই হেলিক্যাল স্ট্রাকচারের পিচ আর সার্কামফারেন্সের রেশিও থেকে। পিচ আর সার্কামফারেন্সের রেশিও অ্যাডজাস্ট করে এই হেলিক্যাল স্ট্রাকচারের মধ্যে ইএম ওয়েভের ভেলোসিটিটাকে আমরা রিডিউস করাতে পারি। আচ্ছা, বাই দ্য ওয়ে, পিচ কি জিনিস বলতে পারবো? হ্যাঁ, কি জিনিস পিচ? হেলিক্সের পিচ? আচ্ছা, তোমাদের কোনো টেলিভিশন টাইপ কোনো সাবজেক্ট নাই না এখন আর? আছে ম্যাম, রেডিও এন্ড টেলিভিশন ইঞ্জিনিয়ারিং আমাদের রেডিয়েশন এই সেমিস্টারে। ও আচ্ছা, এটাই হয় সব সময়। পিচ বলতে আমরা কি বুঝাচ্ছি?
পিচ বলতে বোঝাচ্ছে এই যে আমি হেলিক্যাল স্ট্রাকচারের এই যে একটা লুপ হয়, এই দুইটা লুপের মধ্যে যে ডিসটেন্স সেটা পিচ। ঠিক আছে, সো এই পিচ আর সার্কামফারেন্সের রেশিও থেকে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে স্লো করে ফেলা যায়। যদি টু ফাস্ট হয়ে যায় তখন ইলেকট্রন বিম ওই স্ট্রাকচারের সাথে আসলে মানে খুব একটা ইন্টারঅ্যাক্টই করবে না, তাই না? সেই কারণে আমরা ওর ফেজ ভেলোসিটিটাকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফেজ ভেলোসিটিটাকে কিছুটা অল্টার করিয়ে ফেলি by adjusting the pitch and the circumference of the helical structure so that the electron beam can interact with the RF signal. বাকি কথা এটাই হচ্ছে সত্যি কথা তোমার হেলিক্যাল ট্রাভেলিং ওয়েভ টিউবের একটা ওয়ান অফ দ্য মেইন পার্টস বা ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রিবিউটস যেটা তোমাদেরকে জানা দরকার। সো ওয়ান্স এই স্লো আউট হয়ে গেল, এটা স্লো আউট হয়ে গেল, ইলেকট্রন বিমের সাথে ইন্টারঅ্যাক্ট করলো, বাকি সমস্ত কথাবার্তা অ্যাবসলিউটলি ক্লাইস্ট্রনের মতন। এইবারে ইন্টারঅ্যাক্ট করার পরে কি হচ্ছে, কিছু ইলেকট্রন ফাস্টার হচ্ছে, কিছু ইলেকট্রন স্লোয়ার হচ্ছে, কিছু ইলেকট্রনের ভেলোসিটি আনঅল্টার্ড থেকে যাচ্ছে। সো আলটিমেটলি ইলেকট্রন গুলা কি করছে, বাঞ্চ ফর্ম করছে। যখন ইলেকট্রন গুলা বাঞ্চ ফর্ম করছে তখন সেই ইলেকট্রন গুলা থেকে এই আউটপুট সেকশনটা কি করবে, এনার্জি এক্সট্রাক্ট করে নিবে, এবং এনার্জি এক্সট্রাক্ট করার পরে আমি একটা হাই মানে অ্যামপ্লিটিউডের আরএফ আউটপুট পেয়ে যেতে পারবো। ঠিক আছে কথাটা? এই যে হেলিক্যাল কয়েলটাকেই আমরা এখানে স্লো ওয়েভ স্ট্রাকচার বলছি, এবং এই কারণেই পুরা টিউবটাকেও আমরা, এই পুরা মাইক্রোওয়েভ অ্যাম্পলিফায়ারটাকেও আমরা বলছি হেলিক্যাল ট্রাভেলিং ওয়েভ টাইপের সরি স্লো ওয়েভ টাইপ ট্রাভেলিং ওয়েভ টিউব। এখানে দেখো উপরে আর নিচে দুই দিকে ম্যাগনেটিক ফিল্ড, এই যে এই রেক্ট্যাঙ্গুলার বক্সেস গুলা, এগুলা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, হাই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা আছে। কেন? সো দ্যাট ইলেকট্রন বিম গুলা ফোকাসড থাকে। এখানে একটা কথা তোমাদের ক্লাসরুমের সময় বলা হয় নাই, সেটা হচ্ছে যে এই যে আমরা ইলেকট্রন বিম গুলো দিতে থাকি, তোমরা ওই টিভি ইঞ্জিনিয়ারিং এগুলা দেখতে পারো, এই ইলেকট্রন বিম গুলা যদি খুব বেশি নিজেদের কাছে চলে আসে, ওরা কি করবে, একজন আরেকজনকে রিপালসিভ ফোর্স কাজ করবে, ওরা একজন আরেকজনকে বিকর্ষণ করার চেষ্টা করবে। সো দ্যাট ওরা যেন বিকর্ষণ করতে না পারে, এই কারণে যেটা করা হয়, ফোকাসিং ম্যাগনেট দেওয়া থাকে দুই পাশে। ফোকাসিং ম্যাগনেটের কারণে কি হয়, ইলেকট্রন বিম গুলা হাইলি ফোকাসড থাকে। ঠিক আছে কথাটা? সো এই হাইলি ফোকাসড ইলেকট্রন বিম যখন টিউবের ইএম সিগন্যালের সাথে ইন্টারঅ্যাক্ট করে, দেন ওদের ভেলোসিটি মডুলেশন হয়, এবং সেই মডুলেটেড ভেলোসিটির বাঞ্চ থেকে, ম্যাক্সিমাম বাঞ্চ যেখানে ফর্ম করে, সেই বাঞ্চ থেকে আলটিমেটলি আরএফ আউটপুট এক্সট্রাক্ট করা হয়। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ক্লিয়ার সবাই? আচ্ছা, সো এই গেল আমাদের, কারো কোনো কোয়েশ্চেন আছে? এই গেল আমাদের হেলিক্যাল ট্রাভেলিং ওয়েভ টিউব বা স্লো ওয়েভ স্ট্রাকচার। আজকে আমি যাব এখানেই শেষ করতে।